অদিতি ঘোষের লেখা গল্প ফুলেশ্বরী। স্থানীয় ইটভাটার মালিক আনন্দ পালিতের গাড়ির পিছনের সিটে বসে সকলের নাকের ডগা দিয়ে হুশ করে বেরিয়ে গেল ফুলেশ্বরী। কোথায় যাচ্ছে সেটাও অনেকেই আন্দাজ করতে পারছে। ওর পরনে আজ নীল সিল্কের শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালে শাড়ির ম্যাচিং টিপ, চোখে বড় ফ্রেমে সানগ্লাস, হাতে ধরা একটা ফ্যাশনেবল পার্স। এ সময়ের ফুলেশ্বরী পুরোদস্তুর আধুনিকা। গ্রামের অন্য সব বউয়েরা দুটো করে সন্তানের জন্ম দিয়েই দেহের লাবণ্য হারিয়ে বসে আছে, অথচ ৩৮ বছর বয়সেও ফুলেশ্বরী রূপের জৌলুস এখনও লোকের নজর কাড়ে। ফুলেশ্বরীকে নিয়ে পাড়ায় আলোচনার কোনো শেষ নেই। অবশ্য পাড়ায় বললে একটু ভুলই হবে। পাড়া ও গ্রামের সীমানা ছাড়িয়ে ভিন গাঁয়েও পৌঁছে গেছে ফুলেশ্বরীর বিশেষ গুণের খবর। ৮ বছর আগেই শুরু হয়েছিল ফুলেশ্বরীর এই পথে যাত্রা। প্রথম ফুলিকে নিয়ে আলোচনা করার সময় গ্রামের লোকেরা এক বাক্যে একই কথা বলতো, সারা দাসপাড়ায় ফুলেশ্বরী ওরফে ফুলির মতো কুলোটা বউ আর একখানা নেই। সেসব অবশ্য এখন অতীত। এখন আলোচনার বিষয় অন্যদিকে মোড় নিয়েছে। সবাইকার স্থির বিশ্বাস, ফুলেশ্বরী যেভাবেই হোক বশীকরণ বিদ্যেটা আয়ত্ত করেছে। কিন্তু সেটা কোথা থেকে ও কিভাবে, সেই রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি কেউ। পাড়ার মধ্যে আরও যারা এ পথে নেমেছে তাদের নিয়েও কানাঘুষো কিছু কথা শোনা যায়। তবে তাদের ধর্তব্যের মধ্যে ধরে না কেউ, কারণ তারা কেউ পসার জমাতে পারেনি তেমন। না পারাটাই অবশ্য স্বাভাবিক। তাদের না আছে ফুলেশ্বরীর মতো রূপের চটক, না আছে অতটা বুকের পাটা। ফুলেশ্বরী কারো তোয়াক্কা করে না। কেউ ওর বিরুদ্ধে মুখ খুললে ছেড়ে কথা বলে না ও তাকে। অভিযোগকারীদের মুখের উপরে একেবারে ঝাড়াঝাপটা জবাব দেয়, যা করি বেশ করি। আমি কাউকে ডাকিও না, আর কারো বাড়িতে মরতেও যাই না। উল্টে আমার বাড়িতেই মরতে আসে সব। তবে হ্যাঁ, অন্য অনেকের মতো ছুঁচো মেরে হাত গন্ধ করতে পছন্দ করি না আমি। রাঘব বোয়াল না হলেও অন্তত বড় রুই কাতলার নিচে নজর নামে না আমার। এই ধরনের কথা বলার মতো হিম্মত কেন রাখে ফুলেশ্বরী, সেটা অবশ্য সবাই জানে। মক্ষীরানী ফুলেশ্বরীর টানে রাত্রের দিকে শুধু মোটর বাইকই নয়, মাঝে মাঝে 4 চাকাও ঢোকে দু একটা দাসপাড়ায়। আড়তদার থেকে ডাক্তার, রেলকর্মী থেকে মাস্টার, সকলকে নিপুণভাবে সামাল দেয় ফুলেশ্বরী ওর ক্লাস 4 পড়া বিদ্যে নিয়ে। ফুলেশ্বরীর মতো এরকম একজন ভ্রষ্টা মহিলাকে নিয়ে সমালোচনা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার এটাই যে ফুলেশ্বরীর আড়ালে গ্রামের মানুষ সমালোচনার ঝড় বইয়ে দিলেও ও সামনে কেউ কিছু বলতে সাহস পায় না। এমনকি ওর এইভাবে নষ্টামি করে বেড়ানোর বিরুদ্ধে পঞ্চায়েত বা থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করে না। প্রায় বছর 5 আগে খুব হম্বিতম্বি করেছিলেন একদিন গোপাল ভট্টাচার্য হরিসভায় এসে। তিনি প্রথম ফুলেশ্বরীর বিরুদ্ধে পঞ্চায়েতে নালিশ জানানোর পরিকল্পনা করেছিলেন। এই উদ্দেশ্যে একটা দলও তৈরি করেছিলেন জনা 4-5 মানুষকে নিয়ে। এরা প্রত্যেকেই ব্রাহ্মণ সন্তান। নিজে মুচির মেয়ে হয়ে বামুনের ঘরে ছেলেদের সঙ্গে নষ্টামি করে বেড়াচ্ছে ফুলেশ্বরী, এটা তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। দলে যোগ না দিয়েও তাদের সমর্থন করার ইঙ্গিত দিয়েছিলেন বেশ কয়েকজন মাতব্বর গোছের মানুষ। তবে সে পরিকল্পনা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। সবার আগে রণে ভঙ্গ দিয়েছিলেন দলপতি গোপাল ভট্টাচার্য। কারণটা অবশ্য 2 দিন পরেই জানতে পেরেছিল সবাই। তারপর থেকে সেই রকম উদ্যোগ আর কেউ নেয়নি। ফুলেশ্বরীর আড়ালে ওকে নিয়ে রসালো আলোচনা অবশ্য অব্যাহত আছে। তাতে আজকের এই ফুলেশ্বরীর কিচ্ছু যায় আসে না, কারণ আজকের ফুলেশ্বরী নিজের মনটাকে বেঁধে রেখেছে শক্তপোক্ত লোহার চাদরে। তবে এমনটা ছিল না চিরদিন ফুলেশ্বরী। 25 বছর আগে নববধূ ত্রয়োদশী ফুলি থেকে আজকের দেহপসারিণী ফুলেশ্বরী হয়ে ওঠার পেছনে রয়ে গেছে একটা লম্বা ইতিহাস। 13 বছর বয়সে জগন্নাথ দাসের বড় ছেলে সুখলালের বউ হয়ে এই গ্রামে এসেছিল ফুলেশ্বরী। শ্বশুরবাড়ির ভিটেই যখন পা রাখে ফুলেশ্বরী, তখন শরীরে মাংস বলতে কিছু ছিল না। বয়সের তুলনায় একটু বেশি লম্বা, ডিগডিগে রোগা চেহারা ছিল ওর। তবে মুখটা ছিল বেশ মিষ্টি। পান পাতার মতো মুখ আর এক মাথা চুল দেখে ফুলেশ্বরীকে পছন্দ করে নিয়ে এসেছিল জগন্নাথ দাস। সুখলালের বয়স তখন সবে 17। অল্প বয়স থেকে বিশ্রামহীন পরিশ্রমের ফলে জগন্নাথের বউ কমলার শরীর ভাঙতে লেগেছিল।
একা সংসারের সব কাজ করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। তাই 17 বছরের ছেলেটার বিয়ে দিয়ে স্ত্রীর হেল্পিং হ্যান্ড হিসেবে ফুলেশ্বরীকে নিয়ে এসেছিল জগন্নাথ। বউ দেখে পাড়ার লোক বলেছিল, এ কেমন মেয়ে পছন্দ করে আনলো জগন্নাথ? ওই ডিগডিগে চেহারা নিয়ে সংসারের কাজ করতে পারবে নাকি তোমার ছেলের বউ? কি সাহায্য করবে ও তোমার বউকে? জগন্নাথ বলেছিল, হাড় থাকলে ঠিক একদিন তাতে মাংস লাগবে, আর কাজ করার ইচ্ছে থাকলেই কাজ করতে পারবে। কথাটা মিথ্যে হয়নি। সেই 13 বছর বয়স থেকেই ঘর নিকানো, বাসন মাজা, কাচাকুচি, সংসারের এই সব কাজগুলো ফুলেশ্বরী একাই করে ফেলত। কমলা রান্না বাড়া নিয়ে থাকতো। কাজ করতে কখনো বিরক্ত হতো না ফুলেশ্বরী। কাজকর্ম সেরে পাড়ার মেয়েদের সঙ্গে এক্কা দোক্কা, নাম পাতাপাতি, লুডো খেলার দিব্যি সময় পেত। শাশুড়ি কলা বিনুনি করে চুল বেঁধে সিঁদুরের টিপ পরিয়ে দিত ফুলেশ্বরীকে। ফুলেশ্বরী পাড়ার বউ না মেয়ে বোঝার উপায় ছিল না। তবে মিশুকে ব্যবহারের জন্য সবাই ভালোবাসত ওকে। অল্প দিনেই ওর পোশাকি নামটা ভুলে গিয়েছিল সবাই। পাড়ার সকলের কাছে ও তখন শুধুই ফুলি। জগন্নাথ দাসের বাড়ির জায়গাটা ছিল অনেকটা বড়। দাসপাড়ায় অত বড় এরিয়া নিয়ে বাড়ি ছিল না কারো। জগন্নাথের বাবা তৈরি করেছিল বাড়িটা। দুটো বড় বড় ঘর, রান্নাঘর ছাড়াও ছিল একটা রান্নার চালা। বাকি ফাঁকা জায়গাটায় লাউ কুমড়ো গাছ লাগাতো জগা। তবে জগা ছিল বেশ করিতকর্মা। নিজের 3 বিঘে জমিতে দিন রাত খেটে বাড়িটার কিছু সংস্কার করেছিল। খড়ের চালের বদলে ঘরগুলোতে টিনের চাল চাপিয়েছিল একটা একটা করে। বাড়িতে টিউবওয়েল বসিয়ে একটা পাকা পায়খানাও করেছিল ছেলের বিয়ে দেওয়ার আগেই। দাসপাড়ার অন্য সবাই যখন মদ খেয়ে টাকা উড়িয়ে সংসারে অভাব ডেকে আনতো, তখন সেই একই জায়গা থেকে সংসারের উন্নতি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেত জগা দাস। 17 বছর বয়সে ছেলের বিয়ে দিয়েছিল জগা দাসের মা। 18তে সন্তানের বাবা হয়ে গিয়েছিল জগা। তখন থেকে সংসারের হালটা তুলে নিয়েছিল নিজের কাঁধে। শুধু যে খাটতেই পারত জগা তা নয়, সাংসারিক বুদ্ধিও ছিল সাংঘাতিক। ঠিক একইভাবে শুকলালের বিয়েটাও 17 বছর বয়সেই দিয়ে দিয়েছিল জগা। ছেলে যাতে বিপথে না যায় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে বুদ্ধি খাটিয়ে স্ত্রীর সঙ্গে যুক্তি করে আর একটা কাজও করেছিল জগা দাস। বিয়ে দিল ফুলিকে ছেলের সঙ্গে একই ঘরে শুতে দিত না ফুলির বয়সের কথা ভেবে। ঘর সংকুলনের অজুহাত দেখিয়ে ছেলের উপর একটা শর্ত আরোপ করেছিল। জানিয়েছিল আলাদা একটা ঘর করতে না পারা পর্যন্ত ফুলিকে শুতে হবে ওর মা ও 2 বোনের সঙ্গে, আর শুকলালকে থাকতে হবে ওর বাবার ঘরেই। বিয়ের পর ব্যাপারটা মেনে নিতে কষ্ট হয়েছিল শুকলালের। বিশেষ করে বন্ধুরা এটা নিয়ে হাসাহাসি করলে খুব খারাপ লাগতো ওর। তাই তখনই নিজের জন্য একটা ঘর করার সংকল্প করেছিল শুকলাল মনে মনে। চাষবাসের কাজে অত পারদর্শী ছিল না শুকলাল। অনেক ভেবে শেষ পর্যন্ত তাঁত বুনতে শুরু করে দিয়েছিল ও বসাক পাড়ার ছেলেদের সঙ্গে। ভালোই রোজগার করত শুকলাল তাঁত বুনে। কিন্তু একটা পয়সাও নিত না জগা দাস ওর কাছ থেকে। নিজের সঞ্চিত টাকা দিয়ে 2.5 বছরের মধ্যে 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল জগন্নাথ। শুকলালও অবশ্য বাবার কথা মতো টাকা জমিয়ে 3 বছর পর একখানা পাকা ঘর করে ফেলেছিল নিজের জন্য। তারপরই ছেলের ফুলশয্যার আয়োজন করেছিল কমলা। ফুলির বয়স তখন 16 আর শুকলাল 20 বছরের পূর্ণ যুবক। ততদিনে ফুলির দেহের পরিবর্তন হয়েছে উল্লেখযোগ্য রকম। হাড় সর্বস্ব শরীরে তখন প্রয়োজন মতো মেদ ধরেছে। গায়ের রঙটাও আরও উজ্জ্বল হয়েছে। সেই সঙ্গে লম্বাতেও বেড়েছে অনেকটাই। টান টান শরীর, 1 পিঠ চুল, আর কাজল পরা টানা টানা 2 চোখ ফুলিকে করে তুলেছিল রীতিমতো লাবণ্যময়ী। ফুলির রূপে মুগ্ধ শুকলালের মনে তখন নতুন প্রেমের উন্মাদনা। সন্ধ্যাবেলায় তাঁত থেকে ফিরেই কোথাও না গিয়ে নিজের ঘরে ঢুকে অপেক্ষা করত ও ফুলির জন্য। সংসারের কাজ করতে করতে মনে মনে ছটফট করত ফুলিও স্বামীর কাছে যাওয়ার জন্য। অপরিণত বুদ্ধি দুজনেরই। ফলে 3 মাসের মধ্যে গর্ভবতী হলো ফুলি। বছর ঘুরতে না ঘুরতে যমজ মেয়ের জন্ম দিল ফুলি। তাতে অবশ্য এতটুকু অখুশি হয়নি জগন্নাথ, বরং আদরে আদরে ভরিয়ে রাখত বাচ্চা দুটোকে। নিজেই নাতনিদের নাম রেখেছিল ললিতা আর বিশাখা। কথায় কথায় জগন্নাথ বলতো, আমি আমার নাতনিদের নিজের মেয়েদের মতো মুখ্য করে রাখবো না। ওরা অনেক পড়াশোনা করে স্কুলে দিদিমণি হবে,
সেই রকম ইচ্ছে অবশ্য ফুলিও পোষণ করত মনে মনে। 4 বছর পূর্ণ হতেই ললিতা ও বিশাখাকে গ্রামের নতুন গজিয়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিয়েছিল জগাদাস। সব সময় নাতনিদের কানের কাছে একই কথা বলে বলে জগন্নাথ ওদের মধ্যে তীব্রভাবে জাগিয়ে তুলেছিল পড়াশোনা করার আগ্রহটা। স্কুলে ভর্তি হয়ে থেকে 2 বোনই স্ট্যান্ড করত প্রত্যেক ক্লাসে। গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের টেক্কা দিয়ে সেবার স্ট্যান্ড করেই ললিতার বিশাখা ক্লাস 5 থেকে 6-এ উঠেছিল। দাসপাড়ার অনেক মেয়েই তখন হাই স্কুলে যেতে শুরু করেছিল, কিন্তু জগাদাসের নাতনিদের অন্য চোখে দেখত সবাই। মেয়েদের গর্বে বুক ফুলে উঠত ফুলির। শ্বশুর শাশুড়ি স্বামীও মেয়েদের নিয়ে খুব আনন্দে দিন কাটছিল ফুলির। কিন্তু সেই সুখ বেশি দিন সইল না ফুলির কপালে। ওদের সুখের সংসারে হঠাৎ করেই নেমে এসেছিল চরম দুর্বিপাক। জ্যৈষ্ঠ মাসে তীব্র গরমে মাঠে কাজ করতে করতে স্ট্রোক হয়ে মারা গেল জগন্নাথ। তারপর থেকে কমলার ভগ্ন শরীরের আরও অবনতি হতে লাগলো। শেষ পর্যন্ত 44 বছর বয়সেই বিছানা নিল কমলা। তাঁত ছেড়ে নিজেদের জমিতে কাজ করতে শুরু করলো সুখলাল। কিন্তু চাষবাসের কিছুই জানতো না ও, বিশেষ করে লাঙল চালাতে মোটেই পারত না। তাই নিয়মিত একজন দিনমজুর নিতে হতো ওকে চাষের কাজে সাহায্য করার জন্য। অন্যান্য চাষিদের কাছে পরামর্শ নিত সুখলাল, কখন কোন ফসলের চাষে লাভ বেশি তা জানার জন্য। নদীর ধারের 1 বিঘে জমিতে রবি শস্যের চাষ শুরু করেছিল সুখলাল। এতে বেশ ভালোই লাভ হচ্ছিল, ফলে সংসার চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না সুখলালের। স্বামী পুরোপুরি সংসারী হয়ে উঠেছে দেখে খুব খুশি হয়েছিল ফুলি। মানুষের ভাবনার সঙ্গে জীবনের চলার গতির মিল যে সবসময় হয় না। ভাগ্য যেভাবে নিয়ন্ত্রণ করে সেভাবে চলতে হয় মানুষকে। শান্তিতে সংসার করা ফুলির কপালে লেখা ছিল না, তাই আবার বিপর্যয়ের মুখোমুখি হতে হলো ওকে। শ্বশুরের মৃত্যুর পর 1 বছর যেতে না যেতে ঘটল আর এক বিপত্তি। মাঠে কাজ করতে করতে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল সুখলাল। খুব শ্বাসকষ্ট শুরু হতো ওর কাজ করলে। রোগের প্রকোপ বাড়ায় শেষ পর্যন্ত সুখলালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ফুলি নিজেই। পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারা যায় হার্টের কন্ডিশন একদম ভালো নয় সুখলালের। ডাক্তার জানিয়েছিলেন আর কোনো দিনই কোনো ভারী কাজ করতে পারবে না ও। শুধু তাই নয়, ওষুধের ভরসাতেই বেঁচে থাকতে হবে সুখলালকে বাকি জীবনটা। খবরটা শুনে ফুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কি করে চলবে ওর সংসার? একদিকে অসুস্থ শাশুড়ি আর স্বামী, অন্যদিকে 2 মেয়ের পড়াশোনা। মেয়েরা তখন ক্লাস 7-এ উঠেছে। সংসারে সকলের খাওয়া পড়ার খরচ, নিজেরও মায়ের ওষুধের খরচ। মেয়েদের 2 জন করে প্রাইভেট টিউটরের মাইনে ও পড়াশোনার জন্য অন্যান্য খরচ চালাতে অপারগ সুখলালকে একটা একটা করে বন্ধক দিতে হয়েছিল জমিগুলো। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলাও ছিল না। 2 বছরের মধ্যে সুখলালের হাতছাড়া হয়ে গেল 3 বিঘে জমি। অবশ্যই এর মধ্যে একজনের খরচ কমে গিয়েছিল। ছেলের অসুখের কথা জানার পর থেকে একটু একটু করে কমলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অনেক সেবা যত্ন করেও শাশুড়িকে আর সুস্থ করে তুলতে পারেনি ফুলি। আগের শীতে চিরতরে বিদায় নিয়েছে সে। এদিকে অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠছিল সুখলাল। নিজের ঘড়িয়া সাইকেলটাও বেচে দিতে বাধ্য হয়েছিল। সংসারে তখন সম্বল বলতে ফুলির কানের 2টো দুল, একটা নাকছাবি আর ঘরের কখানা কাঁসা পেতলের বাসন। পরের দিনগুলো কিভাবে চলবে সেই চিন্তায় পাগল হওয়ার উপক্রম সুখলাল আর ফুলির। পরিস্থিতির কথা ভেবে মেয়েদের পড়াশোনা ছাড়িয়ে দিতে চেয়েছিল সুখলাল। ফুলি আপত্তি জানিয়েছিল তাতে। বলেছিল, দোহাই তোমার, ওদের পড়াশোনা ছাড়িও না। ওর দাদুর ইচ্ছে ছিল ওদের পড়াশোনা করানোর, সেটা আমি ভুলিনি। আমি লোকেদের বাড়ি কাজ করে ওদের পড়াবো। সুখলাল বিরক্ত গলায় বলেছিল, তুমি লোকের বাড়ি কাজ করতে গেলে সংসারের কাজগুলো করবে কে শুনি? ফুলি আশ্বাস দিয়েছিল, চিন্তা নেই তোমার, মেয়েরা আমাকে বলেছে ওরা সংসারের সব কাজ করে পড়াশোনা করবে। সুখলাল ফুলির কথার উত্তর না দিয়ে বেরিয়ে গিয়েছিল নরেন মুদির দোকান থেকে রাতের জন্য আটা আর গুড় কিনতে। সুখলালের বাড়ি থেকে নরেন হালদারের দোকান মাত্র 5 মিনিটের রাস্তা। অথচ 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সুখলাল বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে গিয়েছিল ফুলি। মেয়েরা ঘরে পড়ছিল বাল্বের আলোয়। টর্চটা নিয়ে বেরিয়েছিল সুখলাল। তাই হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে বেরোবে ভাবছিল ফুলি।
ঠিক তখনই বাড়ি ঢুকেছিল শুকলাল হাঁপাতে হাঁপাতে। ওর হাতে একটা বড় থলে ভর্তি জিনিস। আটা আর গুড় আনতে গিয়ে সেদিন অনেক কিছুই এনেছিল শুকলাল। চাল, ডাল, তেল, মশলাই শুধু নয়, 2-3 রকম বিস্কুট, পাউরুটি, চানাচুর, ডিম সবই বেরিয়েছিল থলে থেকে। সব দেখে অবাক হয়ে গিয়েছিল ফুলি। স্বামীকে প্রশ্নটা না করে পারেনি, এত জিনিস কেনার টাকা তুমি পেলে কোথায়? আর থলেটাই বা কার? শুকলাল হেসে বলেছিল, নরেনদা দিল সব ধারে, বলল পরে শোধ করে দিস। আর একটা কথাও বলল আমাকে। ফুলি উৎসুক হয়ে বলেছিল, আর কি বলেছে? বলল, ওই জমিগুলো তুই তো আর ছাড়াতে পারবি না। আমি যদি কিনে নিতে পারি তো টাকা দিয়ে ছাড়িয়ে নেব, তাতে তুইও কিছু টাকা পাবি। এখন তোর অভাবের সময় কাজে লাগবে। কথাটা শুনে খুশি হয়েছিল ফুলি। হেসে বলেছিল, তাহলে তো ভালোই হয়। রাত 9টা বেজে গিয়েছিল, তাই আর দেরি না করে রাত্রের জন্য রুটি করতে চলে গিয়েছিল ফুলি। সারাদিনের খাটাখাটনির পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল ফুলি। ঘুম ভেঙেছিল বলিষ্ঠ দুটো হাতের নিষ্পেষণে। চমকে উঠেছিল ফুলি। আধো অন্ধকারের মধ্যে মানুষটাকে ঠিকমতো চিনতে না পেরে চিৎকার করে উঠেছিল, কে তুমি? আমার ঘরে তুমি এলে কি করে? আমার স্বামী কোথায়? ফিসফিস করে নিজের পরিচয় দিয়েছিল নরেন হালদার। ফুলি ছিটকে বেরিয়ে আসতে চেয়েছিল ঘর থেকে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ থাকায় বেরিয়ে আসতে পারেনি। নরেন হালদার বলেছিল, যেতে পারবি না রে তুই ফুলি। বাইরে শেকল তুলে দিয়েছে শুকলাল। তবে একটা কথা মাথায় রাখিস, আমাকে খুশি করতে পারলে তোর সংসারে আর অভাব থাকবে না। ফুলির আর বুঝতে কিছু বাকি ছিল না। শুকলালের উপর দুর্দান্ত অভিমান নিয়ে আত্মসমর্পণ করেছিল পঞ্চাশুদ্ধ মানুষটার কাছে। এরপর মাঝরাত্রে নিয়মিত আসতো নরেন হালদার ফুলির ঘরে। ক্রমে নরেন হালদারের বাড়িতে জানাজানি হয়ে গিয়েছিল ব্যাপারটা। জেনেছিল আরও কিছু নারীলোভী মানুষ। এরপর শুরু হয়েছিল ফুলির কাছে নিত্য নতুন লোকের আনাগোনা। ফুলি যে এখন দেহ বেচে সংসার চালায়, কথাটা জানতে আর বাকি ছিল না কারো। নিজে কষ্ট হলো, মেয়েদের ঠিক পথে চালিত করতে চেয়েছিল ফুলি। তাই কলকাতায় নিজের মাসতুতো দিদির বাড়িতে রেখে এসেছিল মেয়েদের। নিঃসন্তান দিদি আদর করেই নিজের কাছে রাখতে সম্মত হয়েছিল ওদের। ওখান থেকেই পড়াশোনা করছে ললিতা আর বিশাখা। ওদের সমস্ত খরচ দেয় ফুলি নিজের উপার্জনের টাকা থেকে, কিন্তু বাড়ি আসতে দেয় না ওদের। প্রত্যেক মাসেই ও নিজে গিয়ে দেখা করে আসে মেয়েদের সঙ্গে। গত 7 বছরের মধ্যে একবারই এসেছিল ওরা বাপের ভিটায় 3 বছর আগে। হ্যাঁ, শুকলাল মারা যাওয়ার পর 10 দিন ছিল ওরা গ্রামে। সেই শেষ আসা ওদের। এইভাবেই পেরিয়ে গেছে বছরগুলো। ফুলির মেয়েরা এখন কলকাতার নামকরা কলেজে পড়ছে। অনেক যন্ত্রণার মধ্যে ওটাই ফুলির একমাত্র আনন্দ, একমাত্র ভালো লাগার জায়গা। ফুলির খুব ইচ্ছা মারা যাওয়ার আগে ওদের শিক্ষিকা হিসেবে দেখতে। স্বর্গত শুকলাল দাসের বউয়ের এখন দুটো পরিচয়। একদিকে যেমন বাইরের অথবা গ্রামের কিছু পুরুষ মানুষের কাছে সে রূপ উপজীবিনী ফুলেশ্বরী, অন্যদিকে তেমনি ধনী দরিদ্র নির্বিশেষে গ্রামের সমস্ত মহিলাদের কাছে সে ঘরের মেয়ে ফুলি, যাকে বিপদের সময় ডাকলে তৎক্ষণাৎ পাশে এসে দাঁড়ায়। কে সদ্য বিধবা হয়ে ভীষণ কান্নাকাটি করছে, কে তার একমাত্র সন্তানকে হারিয়ে প্রলাপ বকছে, তাদের সামাল দিতে তাদের সঙ্গে প্রয়োজনে রাত জাগতেও যাকে পাওয়া যাবে সে আর কেউ নয়, ফুলি। এখানেই শেষ নয়, আরও অনেকভাবে পাওয়া যায় ফুলির সাহায্য। কার ডায়রিয়া হয়েছে, কার মেয়ে বা বউয়ের মধ্যরাত্রে প্রসব বেদনা শুরু হয়েছে, কার 1 মাসের বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাদের সঙ্গে করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একজন মানুষ তো আছে গ্রামে। সদর হাসপাতালের আয়া, নার্স থেকে ডাক্তারেরা পর্যন্ত চেনে ফুলেশ্বরীকে। এই কাজগুলো করার জন্য ফুলেশ্বরী কোনো পারিশ্রমিক নেয় না কারোর কাছ থেকে। তবে ভালোবেসে কেউ কোনো উপহার দিলে সেটা ফিরিয়ে দেয় না। গোপাল ভট্টাচার্য যেদিন ফুলির বিরুদ্ধে নালিশ করার জন্য দলবল নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাবেন বলে ঠিক করেছিলেন, তার আগের দিন মধ্যরাত্রে প্রসব বেদনা শুরু হয়েছিল তার মেয়ের। ডাক্তারের দেওয়া দিনের 2 দিন আগেই পেন উঠেছিল। তখন রাত 2টো। কোনো গাড়ি পাওয়া যায়নি। তাই ওই সময় নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য ফোন করেছিলেন নিজের শহরবাসী 2 ছেলেকে। কেউ গুরুত্ব দেয়নি তার কথায়।
দুজনেই জানিয়েছিল সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া পথ নেই। শেষ পর্যন্ত স্ত্রীর অনুরোধে ফুলিকেই ডেকে এনেছিলেন গোপাল ভট্টাচার্য। ফুলি নার্স বা আয়া নয়, তবু দেখেই বুঝেছিল গোপাল ভট্টাচার্যের মেয়ের কন্ডিশন ভালো নয়। সেই মাঝরাতে নিজের পরিচিত এক ডাক্তারবাবুকে ফোন করেছিল ফুলি। অনেক অনুরোধ করে গাড়ির ব্যবস্থা করেছিল। তারপর পেশেন্টকে নিয়ে গিয়েছিল নার্সিংহোমে। ভোর 4টের সময় সিজার করে বাচ্চা হয়েছিল গোপাল ভট্টাচার্যের মেয়ের। তারপর সকালে ট্রেন ধরে বাড়ি ফিরেছিল ফুলি। খবরটা চাউর হয়ে গিয়েছিল গ্রামে 2-3 দিনের মধ্যে। এরপর থেকে আর কখনো গোপাল ভট্টাচার্য ফুলির নামে কিছু বলেন না। তবে লোকজনের আড়ালে ফুলিকে ডাকার সময় ফুলিমা বলে ডাকেন। শুধু গোপাল ভট্টাচার্যই নয়, গ্রামের অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ উপকৃত হয়েছেন ফুলির দ্বারা। যারা উপকৃত হয়েছেন তারা অবশ্য ওর প্রশংসা করেন। তারা বলেন, ফুলির মতো অত কর্মদক্ষ ও ভালো মনের মহিলা খুঁজে পাওয়া ভার। প্রয়োজনে যেন 10 হাতে কাজ করতে পারে ফুলি। একদম তাই। কোনো বাড়ি থেকে মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার পর শোকে আকুল থাকে সারা পরিবার। তখন বাকি যা কিছু করণীয় থাকে একা হাতে সামলায় ফুলি। হাঁড়ি ফেলা থেকে গোবর ছড়া দেওয়া সবই করে দেয় ও। এই নিয়ে ওর প্রতিবেশীরা নিন্দে করে ওর। তবে সেসব কথা কখনো কানে নেয় না ফুলি। গ্রামের মানুষের কাছে দুশ্চরিত্রা ফুলি সত্যিই এক বিস্ময়। অত্যাধুনিক সাজে সজ্জিত হয়ে অভিসারে যাওয়া ফুলেশ্বরীর সঙ্গে কোমরে কাপড় জড়িয়ে এসব কাজে ব্যস্ত থাকা ফুলির রূপ যেন বড়ই অসামঞ্জস্যপূর্ণ। ফুলেশ্বরীকে নিয়ে যে সাংঘাতিক খবরটা গ্রামে ছড়িয়ে গেছে গতকাল সন্ধ্যের পর থেকে, সেটা নিয়েই এখন তোলপাড় হচ্ছে গ্রামের হরিসভা। বাবা পঞ্চাননের মন্দির সংলগ্ন এই নাট মন্দিরের নামকরণ হরিসভা হয়েছিল কেন, সেটা অবশ্য অনেকেই বোঝে না ঠিকঠাক। বছরে একবার এখানে কীর্তনের আসর বসে 5 দিনের জন্য। বাকি সারা বছর এই হরিসভায় চলে নানা রকম আলোচনা। তার মধ্যে বেশিরভাগই থাকে পরনিন্দা পরচর্চা। গ্রামের বেশ কিছু বয়স্ক মানুষ নিয়মিত যোগদান এইসব আলোচনা সভায়। আজকের আলোচনার বিষয় ফুলেশ্বরীর দ্বিতীয় বিয়ে। পাত্র পাশের গ্রামের আনন্দপাল্লিতে। খবরটা শোনার পর থেকে গ্রামের মানুষের বিস্ময়ের ঘোর যেন কাটছে না। 3-4টে ইটভাটার মালিক বিপত্নিক আনন্দপালিত যে ফুলেশ্বরীকে ভোগ করত টাকার বিনিময়ে, সেটা সবাই জানত। ফুলেশ্বরীর আরও অনেক বাবুর মতো আনন্দপালিত ছিল একজন। কিন্তু এই রকম সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ যে ফুলেশ্বরীকে বিয়ে করে স্ত্রীর সম্মান দেবে, এটা সকলের কল্পনার বাইরে। বিয়ে আজ সন্ধ্যা লগ্নে। বিয়েতে যিনি পৌরোহিত্য করবেন বলে শোনা যাচ্ছে, সেটার মতো অবিশ্বাস্য ব্যাপার আর কিছু হয় না। সকলের প্রণম্য সেই মানুষটি হলেন পাশের গ্রামে চৈতন্য মঠের মহন্ত শ্রীল গোবিন্দ গোস্বামী। চৈতন্য মঠের শিষ্য দয়ালহরি মুখুজ্জে হরিসভায় ঢুকতেই হামলে পড়ল সকলে। খবরটা শুনে সকাল হতে না হতেই উনি ছুটেছিলেন মঠে। যে গোবিন্দ গোস্বামী কখনো কোনো শিষ্য বাড়ি যান না, তিনি কিনা বিয়ে দিতে আসছেন এই কুলোটা মেয়ের। একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছিল ব্যাপারটা। আজ মঠে গিয়ে খবরটা সত্যতা যাচাই করে এসেছেন দয়ালহরি। জেনেছেন আরও একটা খবর। 15 দিন আগে গুরুদেব নাকি মঠের কাজে শহরের ব্যাংকে গিয়েছিলেন। শিষ্যদের কাউকে না নিয়েই একা গিয়েছিলেন। উনি বাস ধরার জন্য রিক্সা করে ফিরছিলেন বেলা 11টার সময়। তখন একটা অটোর সঙ্গে ধাক্কা লাগে ওনার রিক্সার। উনি ছিটকে পড়ে জ্ঞান হারান। দুর্ঘটনার পরই আনন্দপালিতের গাড়িতে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ফুলেশ্বরী। আনন্দ ওকে নিয়ে যাচ্ছিল ওর গোপন প্রমোদ ভবনে। রাস্তায় লোকের ভিড় দেখে গাড়ি থেকে নেমে পড়ে ফুলি। বাধ্য হয়ে নামতে হয় আনন্দপালিতকেও। মহন্ত গোবিন্দ গোস্বামীকে দেখে চিনতে পারে আনন্দপালিত। ফুলেশ্বরীর অনুরোধে গোবিন্দ গোস্বামীকে গাড়িতে তুলে নিয়ে নার্সিংহোমে নিয়ে যান আনন্দ। ওনার জ্ঞান আসার পর আনন্দপালিত চলে যান নিজের কাজে। ফুলেশ্বরী কিন্তু থেকে যায় বিকেল পর্যন্ত। বিকেলে আবার ওনাকে মঠে পৌঁছে দেন আনন্দপালিত ফুলেশ্বরীর অনুরোধে। ফুলেশ্বরীর মুখে ওর জীবনের কথা শুনেছিলেন গোবিন্দ গোস্বামী নার্সিংহোমের বেডে শুয়ে। ফুলেশ্বরীকে এই জীবনের থেকে সরে এসে দীক্ষা নিতে বলেছিলেন উনি। ফুলি নিজের অসহায়তার কথা জানিয়েছিল। বলেছিল, মেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি পেলেই ও সব কিছু ছেড়ে দীক্ষা নেবে।
এরপর ফুলেশ্বরীকে বিয়ে করার জন্য আনন্দপালিতকে অনুরোধ করেন গোবিন্দ গোস্বামী নিজে। আনন্দপালিত তার কথায় রাজি হয়ে যান ফুলেশ্বরীকে বিয়ে করতে। পুরো ঘটনাটা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে হরিসভার উপস্থিত সকলে। সন্ধ্যালগ্নে বিয়ে। আনন্দপালিতের দিল্লিতে কর্মরত ছেলে মত দিয়েছে বাবার বিয়েতে। তার মনে হয়েছে অবৈধভাবে মেলামেশা করার থেকে একটা বৈধ সম্পর্ক হওয়া অনেক ভালো। টেলিফোনে হলো খবরটা পেয়ে খুশি হয়েছে ফুলেশ্বরীর মেয়েরা। মায়ের শেষ বয়সের জন্য একটা অবলম্বন হবে জেনে বিয়েটাকে সমর্থন করেছে তারা। সন্ধে হতেই বিয়ে দেখার জন্য বিনা আমন্ত্রণে হাজির হয়েছে গ্রামের প্রচুর মানুষ। অনেকে উপযাচিত হয়ে উপহারও এনেছে ফুলির জন্য। লাল বেনারসি আর সামান্য গয়নাতে এই বয়সেও মন্দ লাগছে না ফুলেশ্বরীকে। 47 বছর বয়সে বিয়ের পোশাকে আবার পিঁড়িতে বসেছেন আনন্দপালিত। চৈতন্য মঠ থেকে দুজন শিষ্যকে সঙ্গে নিয়ে এসেছেন মহন্ত গোবিন্দ গোস্বামী। গুরু গম্ভীর কণ্ঠে নিখুঁত উচ্চারণের মন্ত্র পাঠ করে চলেছেন গোবিন্দ গোস্বামী। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই ফুলির। প্রজ্বলিত আগুনের দিকে একভাবে তাকিয়ে আছে ও। ওর দু চোখে জলের ধারা। নিজের জীবনের সমস্ত পাপের বোঝাকে যেন পুড়িয়ে শেষ করে দিতে চাইছে ফুলেশ্বরী ওই পবিত্র অগ্নিতে আহুতি দিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন স্বর্গীয় দৃশ্য উপভোগ করছে উপস্থিত গ্রামের মানুষ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।